ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আমরা আজকে আলোচনা করব প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে, যেখানে আসলে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং সই হবে বেশ কয়েকটি চুক্তি। এবং আলোচনার বিষয়ে আরও যা থাকবে হচ্ছে তিস্তা প্রকল্পই সেটি প্রাধান্য পাবে, এবং চীনের সাথে আমাদের যেই একটি বিশাল বাণিজ্য ঘাটতি আছে সেটা কিভাবে কমিয়ে আনা যায়। সাইফুর রহমান তখন আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চায়না সফরে আছেন এবং শুক্রবার চায়নার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সই হবে বেশ কয়েকটি চুক্তি, এবং তিস্তা ইস্যুটি আসলে প্রাধান্য পাবে। কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। এখন এইটা আগে ভাগে বলা কিন্তু খুব কঠিন। সেটা এখানে মানে একাধিক বিষয় আছে, মানে কারণের মধ্যে সেটা যদি বলি, প্রথম বিষয় সেটা হলো যে বর্তমান পৃথিবীটা অনেক বেশি কম্পিটিটিভ। বিশেষ করে ধরুন চীনের প্রশ্ন যদি আসে, চীনের সহযোগিতা, চীনের ঋণ, চীনের অনুদান ইত্যাদি এই সমস্ত প্রশ্ন যদি আসে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা হলো চীনের যে বিবেচনা, জিওপলিটিক্যাল এবং ট্রেড, কমার্স ইত্যাদি মিলে যে বিবেচনা, এইটা অনেক ওয়াইড, ইতিমধ্যে এটা অনেক বিস্তৃত হয়ে গেছে, কারণ সারা পৃথিবীতে চীনের প্রভাব বেড়েছে। সেটা দ্বিতীয় বিষয় হলো, এবং প্রথমটা আরেকটা বিষয় সেটা হলো যে আপনি জানেন যে আমেরিকার সাথে চীনের যে রিলেশন এখন, সেটা কিন্তু 2-3 বছর আগের চেয়েও এখন, অর্থাৎ চীনের যে প্রাধান্য, সেই চীনের প্রাধান্যটা বেশি আমেরিকার তুলনায়। আমেরিকা এবং চীনের ক্ষেত্রে আমেরিকা চীনের কাছে অনেক বেশি নরম, চীনের প্রতি অনেক বেশি নরম, কারণ একসাথে আমেরিকা, রাশিয়া এবং চীন দুইটাকে মোকাবেলা করার মতো মানে মানে ঠিক না বলে তারা মনে করে। ফলে চীনকে তারা সবসময় কাছে পেতে চায় বলে চীনের লেভারেজটা অনেক বেশি। চীন কিন্তু অনেক বেশি আমেরিকার কাছ থেকে সুবিধা পাচ্ছে, আমেরিকা নিচ্ছে, এবং এই কারণে সারা পৃথিবীতে কিন্তু চীনের যে প্রভাব সেটা কিন্তু বাড়ছে। সেটা অন্যদিকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ কিন্তু অনেক আছে সারা পৃথিবীতে, এবং তারা প্রত্যেকেই চীনের কাছ থেকে নানা ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে। সেটা ফলে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমাদেরকে আশা এবং নিরাশা যেটাই বলি আমরা, এগুলো মাপতে হবে, মেজারমেন্ট করতে হবে। সেটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যেগুলো বলেছে যে এই বিষয়গুলো আমরা তুলবো, সেখানে এটার মধ্যে কোনো বিতর্ক নাই, এটার মধ্যে কোনো ডিবেট নাই। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলাই আমাদের গভর্নমেন্টের প্রতিনিধিরা বা প্রধানমন্ত্রী এগুলো সেখানে তুলে ধরবেন। কিন্তু চীন কতটুকু কিভাবে নেবে, বিষয়টা হলো ওই পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা যদি গত কয়েক বছরের বাংলাদেশের সাথে চীনের যে রিলেশন, অন্য কিছু বাদ দিলাম, আপনি যদি প্রফেসর ইউনুস যখন ছিলেন, প্রফেসর ইউনুস চীনে গিয়েছিলেন, সেটা আপনি বিবেচনা করে দেখুন যে তখনও কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে কথা হয়েছে, তখনও চীনের সাথে ট্রেড নিয়ে, কমার্স নিয়ে কথা হয়েছে, তখনও অনেক লোভ লালসাও কিন্তু চীনকে দেখানো হয়েছে জিওপলিটিক্সের অর্থে, দিক থেকে, প্রফেসর ইউনুসের দিক থেকে, যে কারণে ভারত কিন্তু প্রচন্ড পরিমাণ খেপে গেছিল প্রফেসর ইউনুসের উপরে। কিন্তু নেট রেজাল্টটা কি, ওই গভর্নমেন্টের নেট প্রাপ্তিটা কিন্তু জিরো, একেবারে জিরো নেট প্রাপ্তিটা। সেটা এইটা আমি শুধুমাত্র গভর্নমেন্টের ব্যর্থতার বিষয়টা আমি বলবো না, এখানে গ্লোবাল যে সিচুয়েশন এবং রিজিওনাল যে সিচুয়েশন, বিশেষ করে এশিয়ার কনটেক্সটে যে সিচুয়েশন,
সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। খেয়াল করবেন এই যে ব্রিক্স নিয়ে 3 বছর আগে 4 বছর আগেও কিন্তু ব্রিক্স নিয়ে অনেক মাতামাতি ছিল, অনেক আলোচনা ছিল। ব্রিক্স বিকল্প মুদ্রা করবে, ব্রিক্স এই করবে, ব্রিক্স সেই করবে। কিন্তু লক্ষ্য করবেন যে ব্রিক্সের যে ঐক্য, ব্রিক্সের ঐক্যটা কিন্তু ঠিক আগের মতো নাই। ব্রিক্স কিন্তু ঠিক ঠিক আগের ফরম্যাটে আলোচনায় নেই কিন্তু ব্রিক্স। এবং ব্রিক্সের ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা কিন্তু এখন কেউ জানে না। সেটা বিকল্প মুদ্রার বিষয়টা কি এটা কিন্তু কেউ জানে না। এখন চীন এবং রাশিয়া বরং বাইল্যাটারালি অনেক কিছু ঠিক করছে, যে তারা কি রুবলে বিনিময় করবে, না ইউয়ানে বিনিময় করবে, নাকি অন্য কোনো মুদ্রায় বিনিময় করবে, অথবা কি ধরনের পদক্ষেপ তারা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে তারা নেবে সেটা। তো ফলে আমাদের মতো দেশের, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, যাকে এই সমস্ত পাওয়ারফুল স্টেটের মাঝখানে থাকতে হচ্ছে। জি, আমরা একটু আমাদের সাথে আক্কাস আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের বিভাগের অধ্যাপক। আক্কাস আহমদ, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, এই যে চীনের সাথে বাংলাদেশের যে একটা বিশাল বাণিজ্য ঘাটতি আছে, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে আছেন এবং চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন, কয়েকটি চুক্তি হবে, কি মনে হয় যে এই সফরে কি আসলে ঘাটতিটা কমে আসবে কিনা? ধন্যবাদ ডিবিসি নিউজের দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক জনাব সাইদুর রহমান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সাথে বর্তমান চীন সরকারের যে ট্রেড ডেফিসিট, সেটা হচ্ছে ধরেন আমরা $1 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। অন দ্য আদার হ্যান্ড চায়না কিন্তু $16 বিলিয়ন মতো এক্সপোর্ট করে আমাদের দেশে। তাহলে $15 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আছে। এখন প্রশ্নটা হচ্ছে কি, বাণিজ্য ঘাটতিটা কেন? কারণ হচ্ছে চীন শুধুমাত্র বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি না, আপনি ভারতের সাথে দেখবেন প্রায় $100 বিলিয়ন উপরে বাণিজ্য ঘাটতি আছে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে দেখেন 350 থেকে 400 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে, কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে দেখেন সেখানেও কিন্তু চায়নার সাথে বাণিজ্য ঘাটতি আছে। মূল কথা হচ্ছে চায়না একটি উৎপাদনশীল রাষ্ট্র এবং সেটা সারা পৃথিবী হচ্ছে চায়নার বাজার। তাদের যে সস্তা পণ্য, চিপ পণ্য, সেটার কারণেই কিন্তু চায়না সারা পৃথিবীর কাছে জনপ্রিয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলেন কিংবা ইন্ডিয়া বলেন, তারা কিন্তু ওই যে চায়নার যে উত্থান, তার যে অর্থনৈতিক উত্থান এবং বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ, কিংবা তার মেরিটাইম সিল্ক রুট, কিংবা তার ব্রিক্স, এগুলোর চায়নার যে অর্থনৈতিক সম্প্রসারণবাদী নীতি এবং দিন দিন তার জিডিপি বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, সেজন্য চীনের সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি, সেটা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। তবে আমি এটাকে সমস্যা হিসেবে দেখি না। কেন দেখি না? আমরা কিন্তু ভারতের সাথে কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতি কিন্তু প্রায় $12 বিলিয়ন। সেখানে আমাদের চীনের সাথে আমাদের 14-15 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি। আমরা যদি ভারত থেকে আমদানি করতে পারি, তাহলে আমরা চায়না থেকে আমদানি করতে পারবো না কেন? আরেকটা কথা, এখানে আমি একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করি দুইটা দেশের মধ্যে। কেন আমাদের কি ভারত বেশি গুরুত্বপূর্ণ নাকি চায়না বেশি গুরুত্বপূর্ণ? আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে চায়নাতে গেলেন, কেন গেলেন? আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে বলতে চাই, সেটা হচ্ছে কি, চায়না হচ্ছে যে একটি $21 ট্রিলিয়ন অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে $30 ট্রিলিয়ন অর্থনীতি, যে চায়না আগামী 2030 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ একটি অর্থনীতিতে পরিণত হবে। এবং বর্তমান ক্রয় ক্ষমতার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে চায়না। এবং চায়নার যে প্রযুক্তি, চায়নার যে প্রকৌশল বিদ্যা, চায়নার যে টেকনোলজি, চায়নার যে এই যে আমাদের দেশে যে মেজর কিছু কনস্ট্রাকশন, আমাদের যে দেশে যে এই যে কর্ণফুলী টানেল বলেন বা অন্যান্য আরো যে সমস্ত প্রযুক্তি হস্তান্তর বলেন, সেটা কিন্তু চায়নার হাতে আছে। এবং যেখানে আপনি 4,000 বিলিয়ন বৈদেশিক মুদ্রা চীন সরকারের হাতে জমা আছে, যেটা পৃথিবীর কোনো রাষ্ট্র নেই। এখন ধরেন ভারতের হাতে কত টাকা জমা আছে বৈদেশিক মুদ্রা? কয়েকশো বিলিয়ন ডলার, যেটা চায়নার সাথে কখনো যাবে না। তো আমাদের যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার হয়, আমাদের যদি অবকাঠামোগত উন্নয়ন দরকার হয়, আমাদের যদি শিক্ষাবৃত্তির দরকার হয়, আমাদের যদি অবকাঠামোগত খাতে বিনিয়োগ দরকার হয়, আমাদের যদি ডিপ সিপোর্ট দরকার হয়, এবং আরো অন্যান্য যে সমস্ত প্রযুক্তিগত উন্নয়ন
এবং অবকাঠামোগত উন্নয়ন আমাদের দেশের জন্য দরকার হয়, সেটা শুধুমাত্র এই যে পূর্ব এশীয় রাষ্ট্র চীন, জাপান, কোরিয়া এবং আপনি মালয়েশিয়া বলতে পারেন। মালয়েশিয়া, চীন, জাপান পরে আসতেছে। নাম্বার ওয়ান হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সক্ষম একটি রাষ্ট্র হচ্ছে চায়না, যেটা সারা পৃথিবীকে আপনি ঋণ দিয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রিগুলোকে দিচ্ছে, আফ্রিকাতে উন্নয়নে ভূমিকা রাখছে, মিডল ইস্টে প্রযুক্তি দিচ্ছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইস্ট এশিয়া সব জায়গায় সমভাবে কাজ করতেছে উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য। সেটা হচ্ছে চায়না। এই মুহূর্তে বাংলাদেশ, আমরা একসময় 70-এর দশক এবং 80-র দশক, 90 দশক পর্যন্ত আমরা কিন্তু আপনার আমেরিকা নির্ভর কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন নির্ভর ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে এখন যেহেতু এশিয়ান সেঞ্চুরি, এশীয় শতাব্দী, এবং যেখানে চায়না একটি জাইগান্টিক ইকোনমিক পাওয়ার এবং রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উন্নয়নের ভূমিকা রেখে যাচ্ছে এবং উন্নয়নশীল রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে আস্থার জায়গা থেকে প্রতিবেশী সুলভ যে মনোভাব এবং তাদের পররাষ্ট্রনীতির যে নন ইন্টারভেনশনিস্ট পলিসি, সেটার কারণেই কিন্তু বাংলাদেশ বলেন কিংবা আপনি মিয়ানমার বলেন কিংবা মালয়েশিয়া বলেন কিংবা আপনার এই যে বলেন আরো থাইল্যান্ড বলেন কিংবা আরো অন্যান্য যে সমস্ত দক্ষিণ এশিয়া কিংবা চায়না বলেন কিংবা মালদ্বীপ বলেন কিংবা আপনার শ্রীলঙ্কা বলেন, সবাই কিন্তু এর দিকে যাচ্ছে, চায়নার দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ যার কাছে গেলে আমি কোটি কোটি টাকা লোন নিতে পারবো, দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো, সেখানে না গিয়ে যে দেশে কোনো ফরেন কারেন্সি রিজার্ভ নেই, যেই দেশে পার ক্যাপিটা ইনকাম $3000 নিচে, আর চীনের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 14-15 হাজার মার্কিন ডলারের মতো, এবং যার প্রচুর সক্ষমতা আছে। পুরো ইউরোপিয়ান ইউনিয়নের সম অর্থনীতির একটি রাষ্ট্র হচ্ছে চায়না। সেই চায়না আমাদের প্রতিবেশী, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশ ও দূর ভবিষ্যতে একটি সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রের দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, এই যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার মনে হয় সেই জন্য চীনের যে ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব, রাজনৈতিক প্রভাব এবং বিশ্ব রাজনীতিতে তার যে একটি শক্ত অবস্থান, সেটার জন্যই আমার মনে হয় তুলনামূলক বিশ্লেষণ করে তিনি সর্বপ্রথম মালয়েশিয়া হয়ে তিনি চীন সফর করেছেন। এবং আমি বলবো যে দ্বিপাক্ষিক বিষয়গুলো সেখানে যদি আলোচনা হয়, এবং বাংলাদেশে যেহেতু আমাদের বৈদেশিক বিনিয়োগ দরকার, অর্থনৈতিক অঞ্চল দরকার, আমাদের কর্মসংস্থান দরকার, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং আমাদের প্রবৃদ্ধি দরকার, অর্থনৈতিক উন্নয়ন দরকার, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি দরকার, এবং আমাদের সেটার জন্য চায়না হচ্ছে একটি মডেল কান্ট্রি। জি, আমাদের একটা বিরতির সময় হচ্ছে আক্কাস আহমদ, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন ডক্টর আক্কাস আহমদ এবং সাইফুর রহমান তপন। ফিরছি আলোচনায়। সাইফুর রহমান তপন, গতকালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন প্রায় 10,000 বাঙালিকে পুশিং করা হয়েছে এবং কয়েক মাসের মধ্যে 600 কিলোমিটার একটা কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। কিন্তু কালকে ওনার স্টেটমেন্টের পরে এখনও পর্যন্ত আমরা গভর্নমেন্টের তরফ থেকে এই ব্যাপারে এখনো কোনো কিছু শুনতে পাইনি। এটা দেখুন, এটা আমাদের গভর্নমেন্টের আসলে ফর্মালি প্রতিক্রিয়া দেখানোর কিছু নাই বলে আমি মনে করি। কারণ হলো যে ভারতের যে এই বিষয়টা তো ফরেন পলিসির ব্যাপার, এবং বর্ডার ম্যানেজ করে হলো কেন্দ্রীয় গভর্নমেন্ট। বর্ডার কিন্তু আপনার প্রাদেশিক গভর্নমেন্ট, রাজ্য সরকার কিন্তু এটা করে না, ম্যানেজ করে না। এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়ালি বলেছে তারা বাংলাদেশের কাছে 4,000 নাম দিয়েছে, যদিও বাস্তবতা হলো বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে 4,000-এর মধ্যে তারা সিংহভাগ নাম হলো শুধু নাম দিয়েছে, কোনো ঠিকানা দেয়নি, আইডেন্টিফিকেশন ঠিক মতো হয়নি সেটা, যে কারণে বিষয়গুলো ঝুলে আছে। ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছেন এটা হলো প্লেইং টু দ্য গ্যালারি। কারণ তিনি তার যে ভোটার, সেই ভোটারদেরকে ওখানে যারা এক ধরনের মুসলিম বিদ্বেষ যাদের মধ্যে কাজ করে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে অবৈধ প্রচুর বাংলাদেশি লোকজন আছে, ভোটার হয়ে বসে আছে, আমরা তাদেরকে চিহ্নিত করছি এবং তাদেরকে আমরা বের করে দেব। এবং ওনার ভাষায় তখন লক্ষ লক্ষ বলেছিলেন সেটা। তো এখন এসে তিনি কিছুদিন আগে বলেছেন যে আমরা 4,000-কে পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে, আবার এখন বলছেন 10,000-কে পাঠিয়ে দিয়েছি। এগুলো হলো সংখ্যা, মানে ওনার একটা
মন গড়া সংখ্যার কথা উনি বলেন। বাস্তবতা কি সেটা আমাদের মিডিয়াতেও আমরা দেখছি, এবং ভারতের যে কেন্দ্রীয় সরকার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ভারতে বাংলাদেশের নাগরিক সংখ্যা খুবই কম। এই মন গড়ার খুবই সংখ্যাটাও কম। তো কনফিউশন তৈরি করে, আসলে ভাবায় তোলে কিনা। সেটা কনফিউশন যারা বুঝবে তারা তার কনফিউজড হবে না। কারণ এই সমস্ত পলিটিশিয়ানরা যাদের কাজই হলো, যাদেরকে বলা হয় পপুলিস্ট পলিটিশিয়ান, সবসময় পপুলিস্ট কথাবার্তা বলা, কোনটা জনগণ খাবে সেই ডেলিভারি সেভাবে দেয়া, এইটা যখন মানুষ বুঝবে, মানুষ যখন মানুষের মাথায় থাকবে, তখন এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সেটা বিষয়টা কেন আমি বলছি, এই জন্য আপনি দেখুন আমাদের সীমান্তে পুশিন, আমাদের বিজেপি খুব সতর্ক অবস্থায় আছে। কয়জন মানুষ সীমান্তে আছে প্রতিদিনই কিন্তু আমাদের পত্রপত্রিকা এগুলো রিপোর্ট হচ্ছে, আমাদের টিভিতে এগুলো রিপোর্ট হচ্ছে। এটা সীমান্ত এলাকায় সাংবাদিকরা চষে বেড়াচ্ছেন সেটা। তাহলে মানুষগুলোকে যে তারা বলছে পুশিং করেছে, তারা কোন দিক দিয়ে করেছে? এটা কি আকাশ থেকে ড্রপ করেছে তারা? তারা ফলে এগুলো হলো তাদের ওখানকার যে ভোক্তা, ওই ভোটার যারা, তাদের জন্য এই কথাগুলো তারা তারা বলে। আমাদের দিক থেকে এটাই পরিচ্ছন্ন থাকা, বাংলাদেশ গভর্নমেন্টের যে পলিসি, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে ইতিমধ্যে, যে আমরা ইউরোপ থেকে আমাদের লোকদের এনেছি, আমরা লিবিয়া থেকে আমাদের লোকদের এনেছি। পৃথিবীর যে কোনো দেশে আমাদের লোক যদি আটকা পড়ে, আমাদের লোক যদি চলে যায়, যদি সেখানে প্রশ্ন ওঠে, আমরা তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া তাদেরকে আনতে আমরা রাজি। বাংলাদেশ এটা বলছে, সেটা আমরা এই জায়গাতেই থাকা উচিত। জি, আমরা একটু এইগুলো আক্কাস আহমদের কাছে যাই, আমি আপনার কাছে ফিরবো। যে আক্কাস আহমদ, এই যে মন গড়া এক একবার এক একটা সংখ্যা বলে যাচ্ছেন শুভেন্দু। জি, ধন্যবাদ। আসলে দেখুন, আমি একটি কথা, গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশে বর্তমান মাথাপিছু আয় হচ্ছে $3000 আর ভারতের সমগ্র দেশের, মানে একটা সমগ্র দেশের যে একটি রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্বমূলক তাদের যে পার ক্যাপিটা ইনকাম, সেটাও কিন্তু $3000 কিছু কম, বা $3000 সমান সমান। এখন এবং আপনি যদি নর্থ ইস্ট ইন্ডিয়া ধরেন, আমাদের সাথে ধরেন মিজোরামের বর্ডার আছে, আমাদের সাথে ত্রিপুরার বর্ডার আছে, আমাদের সাথে আসামের বর্ডার আছে, আমাদের সাথে মেঘালয়ের বর্ডার আছে, দেন আমাদের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে যদি মাথা পিছু আয় যদি $3000 হয়, মিজোরামের মাথা পিছু আয় $3000 না, 2000 থেকে $2100। পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম 1800-1900 এরপরে আপনি যদি ধরেন বিহার 1500-1600 এরপরে আপনি যদি আসাম ধরেন, তাও $2200। অথবা আপনি যদি ত্রিপুরা ধরেন, তাও বাংলাদেশের থেকে কম। তাহলে কোন দুঃখে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক আমাদের চেয়ে কম উন্নত এবং আমাদের চেয়ে কম ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন, তাদের শিশু মৃত্যুর হার বলেন, মাতৃ মৃত্যুর হার বলেন, স্বাস্থ্যসেবা বলেন, উন্নয়ন বলেন, প্রযুক্তি, সব দিক থেকে আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু এই সমস্ত স্টেটগুলো, শুধুমাত্র সিকিম আমাদের থেকে বেশি আছে। এরপরে আপনি যদি ঝাড়খণ্ড, বিহার, অন্যান্য যে সমস্ত, ইভেন উত্তরপ্রদেশ আমাদের থেকে অনেক কম। সেই জায়গায় বাংলাদেশের মানুষ কেন যাবে? আমি এখানে একটু উদাহরণ দিই, কিছু মনে করবেন না আপনারা। সেটা হচ্ছে মেক্সিকো, গুয়াতেমালা এবং ক্যারিবিয়ান রাষ্ট্র থেকে, এই মেক্সিকো থেকে সেনোরা ডিজার্ট হয়ে তারা কিন্তু ওই যে দক্ষিণ আমেরিকার যে দক্ষিণ প্রান্ত, সেখানে কিন্তু এরিজোনাতে কিন্তু যায়। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় হচ্ছে $80,000, আর সেখানে মেক্সিকোর পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $15,000 থেকে $20,000, যেটার পার্থক্য হচ্ছে $60,000। সেই রকম যদি অর্থনৈতিক পার ক্যাপিটা ইনকামের যদি পার্থক্য থাকতো, জিডিপিতে পার্থক্য থাকতো, টেকনোলজিতে পার্থক্য থাকতো, কিংবা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি পার্থক্য থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ ভারত যেত। সেটা আমি যৌক্তিক কারণে মনে করতাম। বাংলাদেশের থেকে গরিব এবং অনুন্নত এবং কম সুযোগ সুবিধা সম্পন্ন রাষ্ট্রে বাংলাদেশের মানুষ কেন যাবে?
যারা গিয়েছে তারা আক্কাস আহমেদ, আমরা আরেকটা ইস্যু নিয়ে কথা বলবো, আমাদের হাতে সময় খুব কম। এই ইস্যু নিয়ে আপনার কাছে আসবে। আমি একটু সাইফুর রহমান তপন আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে বিদেশ থেকে পাচার অর্থ ফেরাতে 9 আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু। আমি একটু জানতে চাই আসলে এই আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে এই টাকা ফেরতটা আসলে কতটা সহজ হবে বলে, আদৌ কি টাকা, যেই টাকা পাচার হয়ে যায়, ফেরত আনা সম্ভব কিনা? অতীত অভিজ্ঞতা এটাকে সমর্থন করে না। আমি এর আগেও আপনাদের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই যে এরশাদের উৎখাতের পরে 91 সালে, তখন বেগম খালেদা জিয়ার সরকার ছিল, সেই সরকার ফেয়ারফ্যাক্স কোম্পানিকে নিয়োগ করেছিল এরকম এরশাদের পাচারকৃত টাকা আনার জন্য। সত্য হলো 1 টাকাও আসেনি সেটা। তো ফলে, আর দ্বিতীয় বিষয় হলো ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অনেক ধরনের কাহিনী আমাদেরকে শুনিয়েছে। এটাও সত্য, 1 টাকাও এখানে ফেরত আসেনি। এবং বিগত আওয়ামী লীগ সরকার প্রচুর এরকম মানে কাহিনী আমাদেরকে শোনাতো যে তারেক রহমান এত টাকা পাচার করেছে, কোকো এত টাকা পাচার করেছে, অমুকে এত টাকা পাচার করেছে। কিন্তু সত্যটা হলো সিঙ্গাপুর থেকে কিছু ডলার এসেছিল একবারই, এরপরে গত মানে তাদের 15 বছরে আর $1 ফেরত আসেনি সেটা। তো ফলে এখন যদি বলা হয় যে আমরা চেষ্টা তো করতেই পারে গভর্নমেন্ট, কারণ জনগণের যেহেতু চাপ আছে, টাকা পাচার হয়েছে এটা তো সত্য, এটা তো সবাই স্বীকার করে টাকা পাচার। আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর 1 মিনিটের মতো সময় আছে। আমরা একটু আক্কাস আহমেদ আপনার কাছে শুনতে চাই, টাকা কি আসলে ফেরত আনা সম্ভব কিনা? ধন্যবাদ। না, এই সরকার যে উদ্যোগ নিয়েছে ওনারা চেষ্টা করতে পারেন টাকা ফেরত আনা যায় কিনা। তবে আমি এখানে সামান্য একটা রেফারেন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি জাপানে পড়াশোনা করেছি মনবুশু স্কলারশিপ নিয়ে, ম্যাক্স স্কলারশিপ বলে। সেখানে কিন্তু আমি যে স্কলারশিপের টাকা পেতাম, এর বাইরে আমার যে রেসিডেন্স কার্ড ছিল, আমার যে পারমিট ছিল, সেটার বাইরে কিন্তু আমি 1 টাকাও কিন্তু দেশে পাঠাতে পারতাম না। কারণ সেগুলো কিন্তু তাদের যে ডিজিটাল প্রসেস এবং টেকনোলজির মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু বাংলাদেশ, এবং সেখানে কিন্তু মনিটারি পলিসি আছে, সেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল রেগুলেশনস আছে। আপনি 1 টাকাও আপনি নিয়মের বাইরে আন্ডার ইনভয়েস বলেন, ওভার ইনভয়েস বলেন, কিংবা আপনি হুন্ডির মাধ্যমে বলেন, কোনোভাবে বিদেশে টাকা পাচার করতে পারবেন না। বাংলাদেশের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ফাইন্যান্সিয়াল রেগুলেশনস, সেখানে আছে, সেটাকে রিফর্ম করতে হবে, সেটাকে সংস্কার করতে হবে এবং স্ট্রং মনিটারি পলিসি নিতে হবে। আমাদের যে ডিপ্রিসিয়েশন হচ্ছে, প্রচুর পরিমাণ ডলারের বিপরীতে ডিপ্রিসিয়েশন হচ্ছে, সেটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমাদের যে প্রেডিকশন, এই যে আমাদের রিসার্চ ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল রিসার্চ ইনস্টিটিউশন, জাপানের মতো, জেট্রুর মতো, যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, আমাদের আগামীকাল কি পরিমাণ এক্সপোর্ট হবে, কি পরিমাণ আমদানি হবে, রপ্তানি হবে, আমাদের গ্রোথ কিরকম হবে, সেটা কিন্তু সেটা নিয়ে আমরা এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো, আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আক্কাস আহমেদ, ধন্যবাদ সাইফুর রহমান তপন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। জেবিসির সঙ্গেই থাকুন।